আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন। আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা চাটমোহর থানা কাড়াখালীতে। এখানে একজন উদ্যোক্তা, তিনি ডাইভিং পেশার সাথে জড়িত, পাশাপাশি তার ছাদের পরিত্যক্ত জায়গাতে তিনি সুন্দর একটি কবুতরের খামার গড়ে তুলেছেন। আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে, কবুতরগুলোকে কী কী খাবার খাওয়াচ্ছেন, কবুতরগুলোর রোগ প্রতিরোধের কী ব্যবস্থা নিচ্ছেন এবং কবুতর পালন করতে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় এবং তিনি এরকম কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা এবং কবুতর পালন নতুন উদ্যোক্তা যারা শুরু করবেন তারা কী কবুতর দিয়ে শুরু করবেন, কবুতর পালন করতে গেলে কতটুকু সময় দিতে হয়, এই কবুতরের খামারে তিনি বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করেছেন। আজকে আমরা তার কাছে এই পদ্ধতি সম্পর্কে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। কথা বাড়াবাড়ি চলে যাবে এখন সরাসরি এই খামারির কাছে, নিজে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আচ্ছা, প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ মজনুর রহমান। আচ্ছা, আপনি পেশাতে কবুতর পালন ছাড়া কী করেন? আমার একজাক্টলি পেশা হচ্ছে আমি ড্রাইভিং করি, পাশাপাশি আমি কবুতর পালি। আমি তো ঢাকাতে থাকি, আমার বাকিটা আমার ছেলে আছে, আমার ওয়াইফ আছে, ওরা দেখাশোনা করে। ডিরেকশন তো আপনি দেন? হ্যাঁ, ডিরেকশন সম্পূর্ণ আমার। আচ্ছা, এখানে যে কবুতরগুলো রয়েছে এগুলো কী জাতের? এখানে প্রথমে আছে আপনার হচ্ছে রেচারের মধ্যে যেগুলো আইটেম আছে, যেমন রেড চেকার আছে, মাক্সি আছে, সবজি আছে, গ্রিজেল আছে, কালো হোমা আছে, আরও অন্য জাত আছে, যেমন রাজশাহী গিরিবাজ আছে, যেমন কিছু বাজি করে, কিছু উড়া আছে, তারপরে আছে ঘিয়াচন্দন আছে, আপনার আরও অন্য জাতের আছে। আচ্ছা, এই সবগুলো মিলিয়ে কতগুলো কবুতর রয়েছে? 100-র মতো হবে আইডিয়া। আচ্ছা, কবুতর পালনের শুরুর গল্পটা জানতে চাচ্ছি। আপনি কতদিন আগে শুরু করেছিলেন? একজাক্টলি আমি এটা শুরু করেছিলাম আজকে আরও প্রায় 13 বছর আগে। তো আমি 2 জোড়া কবুতর নিয়ে আসছিলাম বাচ্চা খাওয়ার জন্য। আমার ছেলে একসময় বললো যে আব্বু আমরা এগুলো পালবো, তখন ছিল দেশি কবুতর। ওটা থেকে আমার এক্সপিরিয়েন্স, ওখান থেকে 4-5 জোড়া হওয়ার পরে আমি আস্তে আস্তে ওগুলো কমাই দিলাম আর বিভিন্ন আইটেম বাড়ালাম। যেমন রেসার নিয়ে আসলাম, আমার সব থেকে ফেভারিট রেসার। তারপরে নিয়ে আসলাম হচ্ছে আপনার রাজশাহী কবুতর, যেগুলো উড়াবার যেমন হাতেবাজি করে, এসব আইটেম নিয়ে আসলাম। আনতে আনতে মোটামুটি আমার 10-12 আইটেমের কবুতর আমার কাছে এখন আছে। আচ্ছা, আমরা বুঝলাম যেহেতু 13 বছর যাবৎ আপনি কবুতরের সাথে জড়িত, সেহেতু আপনি অনেক পুরাতন খামারি, তো আপনার অভিজ্ঞতাটা কেমন কবুতর থেকে পেয়েছেন? আমি তো তেমনভাবে করি নাই, আমি তো ওটা আমার শখ থেকে, আমি বাণিজ্যিকভাবে করি নাই। যখন আমার কানেক্ট হয়ে গেলো, যখন 300-400 প্লাস কবুতর ছিল আমার কাছে, তখন আমি কিছু কিছু কবুতর সেল করলাম, তাতে দেখলাম যে ভালো একটা বেনিফিট আসতেছে। বাট 2022 সালের পর থেকে কবুতর সেক্টরে একটা ধস নামলো, সেখানে দাম কমে গেল অটোমেটিকলি খাবারের জন্য, যেমন কবুতরের খাবারের দাম বেশি, সেই ক্ষেত্রে বেনিফিট তেমন আসে নাই। তবে অভিজ্ঞতা বলতে ধরেন কবুতরের খাবার কিনতে হয়, সেই কবুতর বিক্রি করে তার থেকে বেশি আয় আসে, কিন্তু সেখানে 2টা লোক থাকতে হয় স্টিল নাও, যেমন ওর দেখা পরিচর্যা করার জন্য। আমি তো ঠিকমতো থাকতে পারি না, ছেলেকে কিছুটা শিখাইছিলাম আর আমার ওয়াইফ আছে, তো ওদের দ্বারা তো এতটা টেক কেয়ার করা সম্ভব না যেমন আমি করি। তো আমি এদেরকে ভালোবাসি, বাট আর কেউ ভালো নাও বাসতে পারে, তাই আমার ভালোবাসা একরকম, ওদের ভালোবাসা আর একরকম। এই জন্য আমি সব মিলে বলতে চাই যে আসলে যদি নতুন কোনো খামার করতে চায় বা কবুতর পালতে চায়, তাদের প্রথমত অল্প 3-4-5 জোড়া দিয়ে এবং কম দামের, যেমন দেশি আছে অথবা রাজশাহী গিরিবাজ আছে, এগুলো দিয়ে করবে। তারপরে আস্তে আস্তে সে কানেকশন করবে বিভিন্ন প্রজাতির, যেমন রেসার আছে, বিভিন্ন দামের আর্টস এঞ্জেল আছে, বিভিন্ন কোয়ালিটি আছে। তো সেগুলো হচ্ছে তার পরের সাবজেক্ট, কিন্তু তার প্রথমত বাংলা কবুতর থেকে শিক্ষার অনেক কিছু আছে, যেমন এর ট্রিটমেন্ট, খাওয়া দাওয়া, এর টাইম এবং এগুলো উড়ানো, এগুলো পরিচর্যা, ঘর পরিষ্কার করা, ডিম বাচ্চা কেন কম দিচ্ছে, তো এগুলো খেয়াল করতে হবে। তো প্রথমে তো আর এগুলো পারবে না, এই জন্য আমি বলতেছি যে দেশি কবুতর থেকে শুরু করেন, আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়বে, আপনার আস্তে আস্তে কানেকশন বাড়াবেন। তাহলে বুঝলাম যে আপনার মতে যারা নতুন উদ্যোক্তা তাদের ক্ষেত্রে দেশি কবুতর দিয়ে শুরু করার কথাই আপনি জানাচ্ছেন। হ্যাঁ, আমি এটাই বলতেছি যে দেশি হচ্ছে কম দামি কবুতর, এগুলো সমস্যা হলে সে আবার নিলে তখন আরেকজনের সাথে তখন কথা হবে, যেমন আমার মতো একজনের সাথে, ভাই আমার কবুতর কিনছি এরকম সমস্যা, তখন আমি ওনাকে একটা সাজেস্ট দিয়ে দিলাম। ওই সাজেস্টে যদি হয়ে যায় তাহলে ওনার একটা অভিজ্ঞতা বাড়লো, সেই ক্ষেত্রে আস্তে আস্তে উনি অন্য প্রজাতির মধ্যে ঢুকতে পারবে, যেমন ফেন্সি আছে, আরও অন্য যে রেসার আছে, বিভিন্ন কবুতর সে নিতে পারবে, তখন তার কাছে ইজি হয়ে যাবে, অভিজ্ঞতা হয়ে যাবে, তখন কবুতর পালন করতে সুবিধা হবে। সুবিধা হবে, রাইট। আচ্ছা,
এই কবুতরগুলোকে খাবার হিসেবে তাহলে কী কী দিচ্ছেন? খাবারে আমি এখন দিচ্ছি হলো প্রথমত দিচ্ছি অল্প কিছু ধান, অল্প কিছু ভুট্টা, সাথে গম আছে, মসুরির ডাল আমি ভিডিওতে দেখাইছি, মসুরির ডাল দিছি, আছে হচ্ছে হলো চাল, আছে হর মানে হ্যাংটির বিচি যেটা বলে আমরা বলি হর। এই 5-6টা আইটেম আমরা এক করে খাওয়াই। মিশ্রিতভাবে কবুতরগুলোকে খাবার দিচ্ছেন? হ্যাঁ, মিক্সিত। আচ্ছা, এতগুলো খাবার দেওয়ার কারণ কি? যেহেতু খাবারের দামটা বেশি, তারপরে আপনি সবগুলো মিশিয়ে দিচ্ছেন। আমি এই জন্য দিচ্ছি যে গমের দামটা, ভুট্টার দামটা কম, ধানের দামটা কম, বাট এই কমের সাথে আমি অন্য আর অল্প কিছু যদি আইটেম বাড়াই তাহলে আমার কবুতরগুলো ভালো পুষ্টি পাবে, ভালো ফিটনেস থাকবে, রোগ ব্যাধি আক্রান্ত কম হবে। যদি ভালো শরীরে ধরেন আমার একটা বডিতে যদি আমি ঠিকমতো খাওয়া দাওয়া করি তাহলে আমার শরীরের রোগ আক্রান্ত কম হবে। এই জন্য আমি তাদেরকে একটু ভালো টাইপের খাবার দিচ্ছি যেন তারা রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের বাড়ে এবং স্টিল থাকে সবসময়, এই জন্য দেওয়া। আচ্ছা, আপনার কবুতরগুলো আমরা দেখতে পারছি যে আপনি ছেড়ে দিয়ে পালন করছেন, মানে উন্মুক্ত করে। এক্ষেত্রে বাইরের কোনো খাবার তারা কিছু খেয়ে আসছে কিনা? আসলে কি বলবো, শুরু থেকেই আমার এই জায়গাটার মধ্যে তাদেরকে রাখা, তো আমি উন্মুক্ত করে দেই নর্মালিও 15-20 দিন, 1 মাস 1.5 মাস পরে। তখন তাদের একটা অভ্যাস হয়ে যায় যে এখানে এই যে বামটা দেখেন, এই বামটাতে বসে, ঘর থেকে বেরো ওখানে বসে আমি এখানে খাবার দিলে তারা এখানে চলে আসে। তো টাইম ইজ টাইম, 3 টাইম, সকালে আমি 8টা থেকে 9টার মধ্যে খাবার দেই, 1টা থেকে 2টার মধ্যে দেই এবং 4টার থেকে 5টার মধ্যে খাবার দিই। 3টা টাইমে আমি কবুতরদেরকে খাবার দিই। তাদের খাবার চাহিদাটা কিন্তু তত থাকে না, খিদা থাকে না, তাই ওরা বাইরে যায় না। সেখান থেকে আমার একটা প্লাস পয়েন্ট আছে। আমার বাড়ির পাশে হচ্ছিলো যেমন জমিন, আপনার বিল, ওখানে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের ফসল আবাদ করে, সেখানে বিষ প্রয়োগ করে তাদের ফসল রক্ষা করার জন্য। তো আমার কবুতর যদি যায় সেখানে সেগুলো খায়, আমি তো আর এগুলো ধরে রাখতে পারবো না, যেতেই পারে, গিয়ে খেলে পারে, ধরুন আমার কবুতর মারা যাবে, লস হয়ে যাবে আমার। সেই ক্ষেত্রে আমি তাদেরকে অভ্যাস করছি বাড়িতে খাওয়ানো। আপনি তুলনামূলক হিসাবে দেখেন যে আপনি বাইরে খাওয়ায় যে প্রোটেকশন ওদের কাছ থেকে ডিম বাচ্চা পাবেন, যখন নিজে খাওয়াবেন তখন আপনার যদি একটু খরচ বেশি হয় আপনার ওটা পোষায় যাবে, কারণ আমার প্রত্যেকটা কবুতর ঠিকমতো ডিম বাচ্চা করবে। এসব সুবিধার জন্য আপনি কবুতরগুলো ছেড়ে দিয়ে পালন করছেন? হ্যাঁ, আমি এই জন্য কবুতরগুলো ছেড়ে পালি। ওই আরেকটা জিনিস, আমার যে রেসারগুলো আছে, রাজশাহী গিরিবাজ আছে, এটা হচ্ছে মেন হচ্ছিলো যেটা গিরিবাজ রাজশাহী, সেটা বাজি করবে, যত উড়বে তত বাজি করবে। আর রেসার তো রেসারই, ধরেন ওদের একটা ট্রেন আছে, সেটা হচ্ছিলো আমি 10 কিলো 20 কিলো ছাড়বো, সে আমার কবুতরটা বাড়িতে ব্যাগ আসতে পারবে কি না, তার জন্য আমার বাড়ির এরিয়াটা তাদেরকে চিনাই। আমি প্রতিদিন সকালে এবং বিকেলে 2 টাইম করে কবুতর আমি আকাশে উড়াই, সেটা আমার সুবিধার্থে, যেন আমার কবুতর অন্য যদি কোথাও রেসে যায় 20-50-100 কিলো, তাহলে আমার কবুতরটা যেন খুব তাড়াতাড়ি সে ব্যাক করে এবং যেন কবুতরটা লাইন থেকে কেটে না যায়। এটা আমার সুবিধার্থে আমি উন্মুক্তভাবে ছেড়ে পারি। আচ্ছা, আপনি 13 বছর যাবৎ কবুতর পালনের সাথে জড়িত। জি তো আপনার এই খামারে এই 13 বছরের মধ্যে জি কবুতরের তো অনেক বড় বড় রোগ হয়ে থাকে, যেমন রানীক্ষেত, আরও অনেক রোগ আছে। তো এই ধরনের কোনো রোগের সম্মুখীন আপনি কখনো হয়েছেন কিনা? রোগ বলতে হ্যাঁ, অবশ্যই আমি এটার সম্মুখীন হয়েছি, একবার না কয়েকবার। সেটা হচ্ছে হলো প্রথমত আমাকে ফেস করতে হয়েছিল ঠান্ডাজনিত রোগের সাথে। তো যখনই একটা কবুতরের ঠান্ডা লাগবে তখন অলরেডি তার মুখে রুচি থাকবে না, খেতে পারবে না, তার শরীরে জ্বর আসবে। আর ঠান্ডা জ্বর যখন আসবে তখন ওই কবুতরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, তখন ওখান থেকে আরেকটা রোগ সৃষ্টি হয় যেটাকে আমরা বলি টাল রোগ। অটোমেটিকলি সে টাল হয়ে যাবে, কবুতর মারা যাবে না, বাট সে খেতে পারবে না। তো এইরকম যেমন ঠান্ডা, জ্বর, টাল, এই 2টা রোগ থেকে আমাকে 2বার আক্রমণ করছে। আমি কিছুটা স্বাবলম্বী হয়েছি, কিন্তু 100% এখনও হতে পারিনি যে টাল রোগ থেকে। এটা খুব ডেঞ্জারাস একটা রোগ। সেটা হচ্ছিলো প্রত্যেকটা খামারিকে আমি উদ্দেশ্য করে বলবো যে যখন কবুতর আপনার ঠান্ডা লাগবে ঠিক তখনই আপনি ভালো একটা ট্রিটমেন্ট দেবেন। ঠান্ডার থেকে জ্বর আসবে, জ্বর থেকে টাল হবে, এটা 100%। কিছু কিছু সময় দেখা যায় কবুতর পায়খানা করতেছে সাদা ফেনাযুক্ত, এবং এটা হচ্ছিলো সবুজ পায়খানা, তখনই আমাকে টার্গেট করতে হবে যে আমার কবুতর রানীক্ষেতে অ্যাটাক হয়েছে। তখন আমাকে ট্রিটমেন্ট দিতে হবে ঠিক পর্যাপ্ত মতন। খুব খেয়াল রাখতে হবে, কারণ কবুতর আমাদের হচ্ছে খুব শখের জিনিস। কবুতর আসলে একটা শখের জিনিস, এটা যদি নষ্ট হয়ে যায় তার মন অটোমেটিকলি নষ্ট হয়ে যায়। সে যদিও হয় 200 টাকার বা 100 টাকার, ম্যাটার সেটা না, ম্যাটার হচ্ছে হলো আমি ওকে ভালোবাসি, সে আমার ভালোবাসার জিনিস। এটা ভালোবাসার প্রতি হচ্ছে। হ্যাঁ, ভালোবাসার, সেই জন্য আমি বলছি যে কবুতরকে সবসময় খেয়াল রাখতে হবে। যেমন আমরা ছোটো বাচ্চাকে যেমন খেয়াল করি, তার ঠান্ডা লাগলো কিনা, সে খাবে কিনা, তার কী প্রয়োজন এখন আমরা অনুভব করতে পারি, ঠিক একজন খামারেরও এরকমই হতে হবে।
আমার কবুতরে কি প্রবলেম, এখন কি দিতে হবে খাবার, কি পরিবেশ এবং তার কি ট্রিটমেন্ট, এগুলা খুব টেক কেয়ার করতে হবে। কারণ তারা বলতে পারবে না যে আমার জ্বর হয়েছে, আমার ঠান্ডা লাগছে, আমাকে খেয়াল করে দিতে হবে। আমার খেয়াল করতে হবে কবুতরটা কেন ফুলে আছে, তাকে ধরতে হবে, তাকে ট্রিটমেন্ট করতে হবে, তার পায়খানা প্রয়োজনে আলাদা করব। আবার তাকে প্রাথমিকভাবে আমরা জ্বরের ওষুধ খাওয়াবো, ধরেন আছে নাপা, তারপরে ধরেন নাপা এক্সটেন্স বা নাপা প্লেন নাপা, এগুলো আমরা পরিমাণ মতো আমাদের মানুষের যেমন একটা, ওদেরকে আমি ভাগ করে পানির সাথে খাওয়াই দিলাম। তারপরে তার ফিডব্যাক কী পেলাম, যদি দেখি ভালো ওইটাই চালাই দেবো। না হলে আমরা কোনো পশুর কাছে, পশু হাসপাতালের কাছে, পশু ডাক্তারের কাছে যাই আমরা পরামর্শ নিব যে আমার কবুতরটা এরকম হচ্ছে। তখন অবশ্যই সে যদি ভালো অভিজ্ঞতা থাকে আমাকে একটা সলিউশন দিবে, সেই অনুযায়ী আমি তাকে ট্রিটমেন্ট করব। তো আমার এর আগে যে দুইবার আমার কবুতর আক্রান্ত হয়েছিল ঠান্ডায়, আমি একজনের কাছে পরামর্শ নিয়েছিলাম, তার সে একটা মেডিসিন ছিল, সেটা খায় আলহামদুলিল্লাহ আমার মোটামুটি অনেকটাই এখন ভালো। আচ্ছা, যে ওষুধটা দিয়েছিল এই ওষুধের নামটা কি? ওইটা হচ্ছিল, একটা ছিল ওটা হচ্ছে পাউডার, ওটা ভেটেরিনারিতে পাওয়া যায়। ওর নাম হচ্ছে আপনার মাইক্রোনিড, সাথে আসবে হচ্ছিল আপনার, ওর সাথে যোগ করতে হবে হচ্ছিল আপনার প্লেন নাফা। এই দুইটা আপনার মিক্স করে 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ। আপনার কবুতরের উপর ডিপেন্ড করবে কতটুকুন কবুতরে কতটুকুন পানি খায়। সেক্ষেত্রে আপনি 1 গ্রাম ওর সাথে মিক্স করে দেবেন 2 বেলা, সকালে আর রাত্রে খাওয়াই দিলে ইনশাল্লাহ 3 দিন আপনার ঠান্ডা হান। কারণ আমি এটাতে অনেক উপকার পাইছি, এটাই আমার এখন রানিংয়ে আছে, আমি এটাই চালাচ্ছি, প্লেন নাপা মাইক্রোনিড। মজনু ভাই, আপনার যে খামারটি রয়েছে, এই খামারে আমরা দেখতে পারছি যে খাঁচা রয়েছে, বাঁশের একটা মাচা ধরনের উপরে দিয়েছেন এবং খোপও রয়েছে। তো বিভিন্ন পদ্ধতি আপনি অবলম্বন করেছেন, এটার কারণ কি? এটার কারণ বলতে, যেটা হচ্ছিল আপনার স্টিলের খাঁচা, এগুলো তো প্রথম যখন আমি কবুতরকে জয়েন করব, জোড়া দিব, সেক্ষেত্রে আমি ওগুলো কাজে লাগাই। একটা কবুতর আর একটা কবুতরের সাথে যখন জোড়া করব আমি, তখন ওই খাঁচাতে আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ রেখে ওখানে খাবার দেওয়ার সব ব্যবস্থা আছে। ওরা ওখানে যখন জোড়া হয়ে যাবে তখন আমি ছেড়ে দেব। ও খাঁচাতেও সে বাসা করতে পারে, ডিম পারতে পারে, অথবা আমার পাশে একটা কাঠ দিয়ে বানানো আছে, কাঠ বাঁশের একটা খাঁচা, আলমারির মতো, ওখানেও তারা বাসা করতে পারে, গেল একটা সুবিধা। 2 নম্বর হচ্ছিলো যে আপনাদের বলছেন যে আমি চাতালের মতো মাচাল বানিয়ে দিছি। সেই ক্ষেত্রে হচ্ছিলো যখন কবুতর ঘরে ঢুকবে তখন প্রত্যেকটা মাচালের সাথে একটা করে শোলা অথবা কুঞ্চি মাঝখানে দেওয়া আছে, সেটা হচ্ছে তাদের একটা এরিয়া। এই প্রত্যেকটা খোপে খোপে একটা করে কবুতর বসে থাকবে, একটা আরেকটার সাথে যেন মারামারি না করে, একটা আরেকটার সাথে যেন একটার পায়খানা যেন আরেকটার শরীরে না লাগে, এই জন্য মাচাটা করা। এটা করে রাখছি। এখন গরমের সময় কবুতরগুলো আলাদা আলাদা থাকলে তাদের ফিটনেস ভালো থাকবে, শরীর ভালো থাকবে, এই জন্য মূলত এটাই করা। আচ্ছা, আপনি যেহেতু একজন পুরাতন খামারি, কবুতর সম্পর্কে আপনার অভিজ্ঞতাটা অনেক বেশি হয়েছে, কারণ 13 বছর মানে অনেক অধিক। তো আপনার থেকে যদি কোনো ব্যক্তি কবুতর নেওয়ার ইচ্ছা হয়, অনেকেই আছে যে গ্রিজেল কি রেসার কি হোমা, বিভিন্ন ধরনের যে কবুতরগুলো আপনার রয়েছে, রাজশাহী গিরিবাজ, এইসব কবুতরগুলো যদি নেওয়ার ইচ্ছা হয়, এখান থেকে আপনি দেওয়ার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। কারণ আমি যেমন খামার করে বসে আছি, কোনো ভাইয়ের যদি এগুলো দেখে পছন্দ হয়, যদি এখান থেকে নিতে চায় তো নিতে পারে, ইনশাল্লাহ আমি দিতে পারবো। যেমন আমার কাছে রানিং কিছু কবুতর আছে, আমি সেল করে দিব। কিছু নিউ অ্যাডাল আছে, কিছু বেবি আছে। তারপরে আরেকটা জিনিস আমি বলে দেবো যে আমার এখান থেকে যে কবুতরগুলো আমি সেল করব, প্রত্যেকটা কবুতরের একটা পারফরমেন্স থাকবে। যে আকাশে নর্মালি রেসার যেগুলো 30 থেকে 40 মিনিট আকাশে ফ্লাই করা, এবং আমার কিছু কবুতর আছে আমি যেটা নাম বলি নাই, সেটা হচ্ছিল আমার কিছু চিলা আছে। চিলার মধ্যে 3টা আইটেম আছে আমার কাছে, 3টা কালার আছে। একটা আছে লাল, আর একটা আছে হচ্ছিলো ব্রঞ্জ, একটা আছে সাবচিলা। আমার চিলাগুলো প্রত্যেকটাই, এই চিলাগুলো আমার পাল্লা করা চিলা, অর্থাৎ সারাসারি লাইনের চিলা। আপনি 5 কিলো 7 কিলো 10 কিলো 15-20 কিলো পর্যন্ত আপনি ছাড়তে পারবেন। যেমন আমার ছেড়ে এগুলো আমার 2-4টা অভিজ্ঞতা আছে। তো কোনো ভাই যদি নিতে চায় আমি দিতে পারবো, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আমি সেল করে দেবো, কিছু কবুতর কমাই দিব। এই কারণে যে আমার জায়গাটা আমি এটা চেঞ্জ করব, এই খামারটা আমি খুলে অন্যরকমভাবে সেট আপ দেবো নতুন করে। হ্যাঁ, এই জন্য আমার মূলত কিছু কবুতর আমি কমাই দিব। আচ্ছা, আপনি চাকরি করছেন, পাশাপাশি কবুতর পালন করছেন। যেহেতু আপনি না থাকার কারণে আপনার পরিবারের যারা সদস্য রয়েছে তারা দেখাশোনা করছেন। তো এই ক্ষেত্রে
পরিবারে যারা রয়েছে তাদের কোনো সমস্যা হয় কি না? তারা যেহেতু কোনো না কোনো কাজের পাশাপাশি এটা করছে। হ্যাঁ, সেদিক থেকে বলব যে অবশ্যই তাদের প্রবলেম হয়ে যায়। আর সেটা হচ্ছে হলো আমার ওয়াইফ হচ্ছে হলো একজন, উনি হচ্ছে হলো গৃহিণী। আমার একটা ছেলে আছে, সে পড়াশোনা করে, তো সে সময় দিতে পারে না। ওয়াইফেরও সংসার গুছানোর পরে এটা একটা টাফ হয়ে যায়, মানে ওভার টাফ হয়ে যায়। তারপরেও উনি একটা জিনিস, আমার ওয়াইফ একটা জিনিস টার্গেট করছে যে আমি যেহেতু এগুলোকে ভালোবাসি, আমার ভালোবাসার থেকেই ভালো লাগা এই কবুতরগুলো অ্যাকচুয়ালি। তো আমার ভালোবাসাকে কীভাবে যত কষ্টই হোক সে অবশ্যই এগুলো দেখাশোনা করবে। তারপরেও নিজের থেকে আমি বুঝতে পারি যে তার অনেকটা টাফ হয়ে যায়, এই জন্য আমি কিছু কমাই দিব কবুতর, যেন তার একটু ইজি হয়। কবুতর পালন করতে গেলে কি কি ধরনের সমস্যা আপনি ফেস করেছেন? বড় ধরনের কোনো সমস্যা, যেরকম আপনার কবুতরগুলো যেহেতু ছেড়ে দিয়ে পালন করছেন, অনেক সময় বাজ পাখি আক্রমণ করে উড়াতে গেলে, অনেক সময় কাকে আক্রমণ করে, অনেক সময় বন বিড়াল, এইরকম ধরনের অনেক বন্যপ্রাণী আক্রমণ থেকে আপনি কখনো আক্রমণাত্মক হয়েছেন কিংবা সমাধান করেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই। এটা একটা ইম্পর্ট্যান্ট কথা ভাইজান বলছেন এতক্ষণে, যে প্রথমত বাজ পাখি, আমার কবুতর তো আমি আকাশে ফ্লাই করাই। বাজ পাখি আমার প্রতিদিন প্রায় মাসে কমসে কম 20-25টা করে কবুতর আমার এখান থেকে হারায়। তো আমি একসময় মনে করলাম যে আমার কবুতর হয়তো কোথাও হারায় যায়। পরে চিন্তা করলাম যে না, আমার কবুতর এখানে যেগুলো আছে একদম সব থেকে কম বয়সী হলো বা 10 বছর হবে, 10-11 বছর এক একটা কবুতরের বয়স। তার বেবিগুলো দিয়ে আমি আকাশে ফ্লাই করি এবং বাপ মাকে দিয়েও করাই। আমার কবুতর হারাবে কোথায়? কোথাও হারায় না। আমি একদিন হঠাৎ করে দেখলাম যে আমার পাশে একটা গাছ আছে, এই গাছে বাজ পাখি। ও আসার পরে একটা দিয়ে একটা কবুতর আমার চাল থেকে নিয়ে গেল, আমি নিজে চোখে দেখলাম। তো সেদিন থেকে আমার একটা ডাউট হলো যে বাজ পাখি আমার বাড়ির থেকে কবুতর নিয়ে যায়। 2 নাম্বার কথা হচ্ছিলো যে ভাই বললেন যে আমি বন বিড়াল থেকে কোনো কিছু অভিজ্ঞতা আছে কিনা। আপনি নিজেও দেখতেছেন আমার এখানে এই যে মনে হয় 1 সপ্তাহ আগে এদিক দিয়ে বন বিড়াল ঢুকছিল। আমি জিনিসটা চাইছিলাম যে এখানে যেহেতু টিনের প্রোটেকশন দেওয়া আছে, ও আর উঠতে পারবে না। সো আমার ভুলের কারণে এই বাতাটার মধ্যে ডিপেন্ড করে সে এদিক দিয়ে ঢুকে আমার 3টা কবুতর এক রাত্রে নিয়ে গেছে। এখান থেকে আমি এখন এই জায়গাটায় ঠিক করব না, আমি চাচ্ছি একবারে এগুলো খুলে নতুন করে সেট আপ করবো, নেটের এই গুঁড়ো দিয়ে যে নেট করা সেইগুলো দিয়ে। আর অন্য কোনো কিছু এখনও ফেস করি নাই আলহামদুলিল্লাহ। এর আগে আমি একবার, অনেক আগে, প্রায় 2-3-4 বছর আগে, আমার তখন এই নিচে ঘর ছিল, সেই ঘরে আমার অনেক কবুতর মারছে। সে হচ্ছিল সাপ এমন একটা জিনিস যে আপনি দিনে দেখতে পারবেন না, রাত্রে কোন সন্ধানে কীভাবে এসে মারে আমি জানি না। আমার কমসে কম 2 থেকে 250 কবুতর মারছে, বাচ্চা এবং বড়। আর যেগুলো মারছে সব হচ্ছিলো মেয়ে কবুতরগুলো, মা কবুতরদের, কারণ ডিমে বসে আছে, ছোট বাচ্চায় বসে আছে, ওগুলাকে মারছে। তো কোনো এক সময় আমি খুব টেনশনে পড়ে গেলাম যে আমার এরকম হচ্ছে কেন। ইন দ্য টাইম শেষের দিকে এসে আমার ওয়াইফ সন্ধ্যার পরে কবুতরের ঘরে মশার কয়েল জ্বালা দিতে এসে দেখে যে অনেক বড় একটা ঘুঘু সাপ। পরে সে তো দেখে চিক্ষুর, পরে আমার ছেলে আসলো, লাইট নিয়ে আসে, দেখেছে সাপটা চলে গেছে। তো তখন থেকে আমি ডাউট হলাম এবং তখনই বিশ্বাস করলাম যে আমার ঘরে সাপ ঢুকছে। তো পাশে আমাদের একটা উজা আছে অনেক আগের, ওনার কাছে আমি বিস্তারিত বলার পরে উনি আমাকে 2টা গাছ দিলে, বললো যে একটা মাটিতে গেড়ে রাখেন আর একটা ঘরে রাখেন। তারপর থেকে আলহামদুলিল্লাহ আমার সাপ থেকে কোনো সমস্যা হয়নি, আমি সাপ থেকে মুক্তি পাইছি। বাজ পাখি, বনগাড়া, তারপরে সাপ, কবুতরের সব থেকে বেশি শত্রু হচ্ছে এই 3টা জিনিস। এত কিছু আক্রমণ করলো, তারপরেও আপনি কবুতরটা ধরে রাখলেন। আপনার কবুতরের প্রতি এতটা ভালোবাসা মানে হওয়ার কারণ কি? খুব ভালো একটা কথা বলছেন সুমন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার লাইফে আমি মনে হয় না যে আমার ওয়াইফকেও আমি এত ভালোবাসি যা কবুতরকে আমি বেসে ফেলছি। 2 নম্বর কথা হচ্ছিল আসলে কবুতর যারা মেনলি যাদের সম্পর্ক হয় যে কবুতরের সাথে, তারা দ্বিতীয় অন্য কোনো কিছু চিন্তা করতে পারে না। আমি একটা কথাই বলবো, নতুন খামারি বা নতুন ভাই যারা কবুতর পুষবেন বা পালবেন, তাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট থাকবে যে, এবং শুধু তাই না, আমি অন্য ভাইদের, আমার ভিডিওটা অন্য যারা দেখবে তাদেরকে আমি রিকোয়েস্ট করব, যদি আপনার একটা ছেলে যদি লাইন থেকে বেলাইন হয়ে যায়, অর্থাৎ বাবা মার কমান্ড মানতেছে না, ঠিক মতো টাইম দিচ্ছে না ঘরে, আপনি তাকে 3টা বা 5টা কবুতর কিনে দিবেন। আমার রিকোয়েস্ট, আপনার ছেলের মাথার মধ্যে একবার কবুতরের ভালোবাসাটা ঢুকাই দিবেন, সে কোনো দিনও আর ডানে বামে যাবে না, সে কবুতর নিয়ে সবসময় ব্যস্ত থাকবে। ইভেন কবুতর, আমাদের কবুতর গ্রুপে আমরা যারা আছি, আপনাদের সাথে আমার চ্যালেঞ্জ,
100-তে একটাও দেখাতে পারবেন না যে আজে বাজে নেশা করে, আজে বাজে কাজ করে, এরকম ধরনের লোক আমাদের গ্রুপে নাই। তবে আমি শিওর যে যারা কবুতর সেক্টরে আসছে, যারা কবুতরকে ভালোবাসে, তারা অন্য খারাপ কোনো কাজ করতে পারে না, এটা আমি শিওর। আমার রিকোয়েস্ট থাকবে সবার প্রতি এটাই রিকোয়েস্ট থাকবে। আচ্ছা, সর্বশেষে আর একটি কথা আপনার কাছে জানতে চাইবো, যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন কি অনেকের জায়গা পড়ে আছেন, এই ধরনের ব্যক্তিদের আপনি তাদের উদ্দেশ্য করে কি বলবেন? আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেটা হলো যদি আপনার বাড়িতে কবুতর একটা গৃহপালিত জিনিস, এতে আপনার দুই দিক দিয়ে লাভ হবে। একটা হলো আপনার পরিবারের যেটা আপনার প্রোটিনের সমস্যাটার সমাধান করতে পারবেন। 2 নম্বর হলো যখন আপনার পর্যাপ্ত হয়ে যাবে তখন আপনি বাইরে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। 3 নম্বর কথা হলো যে যদি আপনার বাড়িতে জায়গা থাকে, আপনার কবুতর পুষতে পারেন অনায়াসে, এতে করে আপনার কোনো সমস্যা হবে না, আপনার টাকাও লাগবে না হাজার হাজার, আপনার কোনো সমস্যা হবে না, আপনার জেল জরিমানা হবে না যে আপনার অন্যায় করতেছে এটার জন্য কোনো সমস্যা হবে না আমি মনে করি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কবুতর পালন সম্পর্কে অনেক তথ্য দিলেন, কবুতরের প্রতি আপনার অনেক ভালোবাসা, সবগুলো আশা আপনার ব্যক্ত করে আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুমন ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ। আমি জানি যে আপনি একজন ভালো মানুষ, আপনার ইউটিউবে আপনি ভিডিওটা ছাড়বেন। আমি সবাইকে রিকোয়েস্ট করে বলবো যে আপনারা ভিডিওটা দেখবেন এবং আমার এই কথাগুলো জনগণের মধ্যে আপনারা প্রচার করবেন, এটাই চাই আমি, আর দ্বিতীয় কোনো কিছু চাই না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বিদায় নেব মজনু ভাইয়ের এই কবুতরের খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।